প্রায় ১৭ বছর পর আমরা একটা নির্বাচন, আমি দুঃশাসনের পরবর্তী সময়ে এটি বলে থাকি আমরা, জুলাই শহীদদের রক্তরূপে দাঁড়িয়ে আমাদের নির্বাচন, গুম হত্যার বিরুদ্ধে নির্বাচন, একই সাথে গণতন্ত্র ফিরিয়ে আনবার নির্বাচন। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি নির্বাচন এবং তারেক রহমানের এই ক্যারিশমাকে আপনি কীভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। আসলে তারেক রহমানের যেটা আপনি বলছেন যে ম্যাজিক, আসলেই ম্যাজিক এই অর্থে যে ১৭ বছর আগের পরিস্থিতি বাংলাদেশ নেই, কিন্তু বাংলাদেশ কিন্তু পাল্টে গেছে। তো ১৭ বছর পর যখন তিনি ২৫শে ডিসেম্বর দেশে এলেন, তখন কিন্তু জনগণ তো জনতার মানে কিতে এত হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছিল, তা থেকে অনেকেরই ধারণা হয়েছিল যে মোটামুটি নির্বাচনটা বোধহয় খুব সহজ হবে। কিন্তু তারেক রহমান কিন্তু বারবার বলেছিলেন যে নো, নির্বাচন কঠিন হবে, এবং সেই কঠিন হয়েছে, এটাই আমরা দেখেছি। তারেক রহমান নিজেকে মানে আহামরি, মানে আমি ওই পরিবারের সন্তান, আমি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হব, এটা কখনো নিজেকে জাহির করেননি। এটাই তার একটা, আমি বলবো, নেতৃত্বের একটা গুণাবলী। পিতার আদর্শে তিনি বেশি, মানে আমার মনে হয় তিনি মানে পিতাকে বেশি অনুসরণ করছেন, এটা লক্ষ্য করা যায়। কম কথা বলছেন খালেদা জিয়ার কে অনুসরণ করে। আজকে যে সংবাদ সম্মেলন হলো, সেই সংবাদ সম্মেলনও কিন্তু তিনি কম কথা বলেছেন, যেটা সাধারণত আমাদের রাজনৈতিক নেতারা বক্তৃতায় উঠলেই নানা কথা বলে থাকেন। নির্বাচনটা কিন্তু খুব এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে শুরুতে মনে করা না হলেও শেষের দিকে কিন্তু এইটাই মনে করা হয়েছিল, এবং এটা যে কেউ জিততে পারতেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু তারেক রহমান কিন্তু ধীর স্থির ছিলেন। তিনি প্রতিপক্ষকে ওইভাবে ঘায়েল করার চেষ্টা করেননি। কোনো ক্যাম্পেইনে কোনো দিন তিনি নাম বলেন নাই ওই দলের। প্রতিপক্ষকে তিনি কিন্তু নাম বলে কোনো গালিও দেননি বা কিছু করেননি। এটা তো একটা বিউটি ছিল। এটার মূল কারণ হতে পারে এইটাই, পাশ্চাত্য দুনিয়ায়, বিশেষ করে ব্রিটেনে ১৭ বছর থাকার পরে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, এই কারণে যে ওইখানে কিন্তু এইভাবেই কিন্তু রাজনীতি চলে। তো আমাদের এখানে তো যদিও ওখানে বক্তৃতা নির্ভর রাজনীতি, মানে বক্তৃতা না করলে কাগজ পড়ে কে কী বলছে এটা দেখা হয় না, কিন্তু আমাদের দেশের রাজনীতির তো ধারা পাল্টায় নেই, আগের মতোই আছে। আর যেভাবে এবারের ইলেকশন তো সোশ্যাল মিডিয়া বনাম রাজনৈতিক নেতৃত্ব, অর্থাৎ রাজনৈতিক নেতারা কি বলেন এমনভাবে তাদেরকে মানে মনিটর করা হয়েছে। সোশ্যাল মিডিয়া দেখলে মনে হতো হাইপটা এইরকম উঠেছিল যে কোনো সময় যে কোনো রেজাল্ট হতে পারে। আবার কিছু কুৎসা রটনা করা হয়েছে, যেটা না থাকলে সোশ্যাল মিডিয়া অনেক ভালো কাজ করত। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই বলা হয়েছে, অনেক কিছুই মানে আগাম খবর দেওয়া হয়েছে, প্রেডিকশন ছিল, জনমত জরিপ ছিল, কোনোটাই কাজে আসে নাই। এটা হয় না সাধারণত, ভারতেও হয় নাই, আমেরিকাতেও হয় নাই, এমনকি জার্মানিতে হয় নাই। মানে কোনো দেশেই কিন্তু জনমত জরিপ যেটা করা হয় সেটা আসলে বাস্তবে তার রূপ নেয় না, আর মানুষ সত্য কথা বলে না। কে কাকে ভোট দেবে সে এটা বলতে চায় না সাধারণত। যাই হোক, তো তারেক রহমান তার নেতৃত্ব, তিনি খুব সাদা মাটাভাবে খুবই বক্তৃতা যেটা করেছেন, খুবই মানুষের কাছে যা মানে পৌঁছানোর চেষ্টা করেছেন, এবং তিনি মোটামুটি মানুষকে কনভিন্স করতে পেরেছেন। প্রতিপক্ষ কিন্তু খুব শক্তিশালী ছিল, তাদের সোশ্যাল মিডিয়াতে তাদের প্রভাব ছিল বেশি, মিডিয়াতে প্রভাব কম ছিল না, বাট সুসংগঠিত একটি দল। প্লাস বিএনপি বনাম রেস্ট, এইরকম একটা ক্যাম্পেইনের মধ্যে মানে তিনি তার দায়িত্ব বা তিনি যেভাবে তার নেতৃত্বের যে গুণাবলী প্রকাশ করতে পেরেছেন, সেটা আমাদের দেশে এটা এর আগে আমরা কোনো নেতাদের দেখিনি। আগে অবশ্য এই পরিবারের, জিয়া পরিবারের, বিশেষ করে জিয়াউর রহমান কিন্তু অন্যরকম ছিলেন, তিনি যা বলতেন, যা বিশ্বাস করতেন। এই তারেক রহমানের সামনে কিন্তু অনেক অনেক মানে চ্যালেঞ্জ রয়ে গেছে। এই চ্যালেঞ্জ শুধু তার দলের ভিতরেই একটা বড় চ্যালেঞ্জ আছে, যেটা আমরা নির্বাচনে দেখেছি। যে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে এবং অনেকগুলো আসনে তাদের পরাজয় হয়েছে, এবং এটা শুধু পরাজয় না, কিন্তু তার নেতৃত্বে চ্যালেঞ্জ হয়ে গেছে এক ধরনের।
তো এইটা তার জন্য খুব কি। তবে এইটাও ঠিক, নির্বাচন নমিনেশন দেওয়ার ক্ষেত্রে কোনো দক্ষতার ছাপ ছিল না। অর্থাৎ জনমত জরিপ করে বা ওই এলাকার নেতৃত্ব কী কে কীরকম এটা না দেখে অনেক ক্ষেত্রেই যেটা কেন্দ্রীয় নেতারা তারা এই নমিনেশন দিয়েছেন অনেক ক্ষেত্রে, আমি যেটা শুনেছি। তো এই নমিনেশন দেওয়ার কারণে কিছুটা মূল্য দিতে হয়েছে।